তিনটে সংসার, তবু শান্তি নেই তার জীবনে। বারবার ফিরে আসে বাপের বাড়ি। কি এমন ঘটে যে সুখের ঘর বারবার ভেঙে যায়? দোষ কি তার, নাকি অন্য কারো হাতে লুকিয়ে আছে আসল কারণ? কেন এমন হচ্ছে তার সাথে? আমি তো তোকে আগেই বলেছিলাম আমার মেয়েকে আমি অনেক বড় বাড়িতে বিয়ে দেব। দেখলি তো আজকে আমার মেয়ে কত সুখী। এখন থেকে আমার যা আশা আছে সব পূর্ণ হবে, তুই শুধু দেখতে থাক। সবই তো বুঝলাম, তোমার জামাই করে কি শুনি? জামাই আমার তেমন কিছু করে না, বেশি লেখাপড়া করতে পারেনি তাই কি হয়েছে। তবে জামাইয়ের বাপের অনেক ধন সম্পদ আছে, যেগুলো সে বসে বসে খেলেও শেষ হবে না। তোর মেয়েটাকে তো পানিতে ফেলে দিলি। একটা দিনমজুরের সাথে বিয়ে দিয়ে কি লাভ হলো তোর বলতো? দিনমজুর হলেও মেয়ে আমার অনেক সুখে আছে, ভরপুর সংসার, কোনো কিছুর অভাব নেই। বিকেলে বের হয়েও শাক তুলতে যাব, গিয়ে তখনই কথা হবে ক্ষণ। এখন যাই। এখন কি আমার শাক তোলার সময় আছে? মেয়েটা এসেছে, জামাই বিকেলবেলা নিতে আসবে, কত কি আয়োজন করতে হবে। তুই একাই যা শাক তুলতে। কি গো মা, তোমার রান্না বান্না কত দূর হলো? উনি আসার তো সময় হয়ে গেল, আর তুমি আমাকে কি যেন বলতে চেয়েছো, বলো না কেন? এই দেখ, কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম। শোন মা, সংসার এখন তোর, তুই যা করবি তাই। তোর সংসারে কেউ নাক গলাতে এলে চুপ থাকবি না, একদম কথা শুনিয়ে দিবি। ননদ শাশুড়িকে কোনো পাত্তা দিবি না। তুমি ঠিক বলেছ মা, ওদেরকে বেশি মাথায় উঠালে মাথা থেকে নামাতে পারবো না। আমার ওপর কেউ খবরদারি করবে, তোমার মেয়ে হয়ে আমি তা মানতেই পারবো না। জামাইকে হাতের মুঠোয় রাখবি, খাবার দাবার যা রান্না করবি তুই আর তোর স্বামী খেয়ে যা থাকবে ওরা খাবে, না থাকলে না খাবে, পরে রান্না করে খাবে, সমস্যা কি? তোকে তো আমি ওই বাড়িতে চাকরানি করার জন্য পাঠাই নাই। বৌমা, ভাতটা রান্নার সময় চালে একটু পানি বেশি করে দিও তো মা। ভাত শক্ত হলে চাবাতে কষ্ট হয় বাপু। ভাতটা একটু নরম করেই রান্না করো মা। আপনার কি মনে হয় আমি হোটেলের বাবুর্চি হয়ে এই বাড়িতে এসেছি? সব সময় রান্না অত পারফেক্ট করতে পারবো না। খেলে খান, না খেলে না খান, আমি কারো জন্য ভাত কাদা করতে পারবো না। বৌমা, তুমি এভাবে বলছো কেন বাপু? আমি কি এমন কঠিন কথা তোমাকে বলেছি শুনি? বুড়ো মানুষ, শক্ত ভাত খেতে পারি না, এটুকুই কথাই তোমার কাছে এত খারাপ লেগেছে বাপু? আপনি আমাকে হুকুম করতে পারেন না, আমি কারো হুকুমের গোলাম নই, বুঝলেন? এত কষ্ট হলে নিজে রান্না করে খেয়ে নিন। ওই যে পাতিল আছে, বসে রান্না করুন, দেখুন কেমন লাগে গরমে রান্না করতে। দেখো, আমি তোমার মায়ের সাথে এক সংসারে থাকতে পারবো না। তুমি তোমার মাকে আলাদা করে দাও। তার এমন কথা শুনে এক পাতিলে ভাত রান্না কখনোই সম্ভব নয়। মা মুরব্বী মানুষ, মা তো তোমাকে ভুল কিছু বলেনি। মায়ের এ বয়সে আলাদা করে রান্না করা সম্ভব নয়। তুমি নিজেকে মায়ের সাথে মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে আমাকে মানিয়ে নিতে বলছো? আমার নিজের আত্মসম্মান আছে, বুঝলে? তুমি তোমার মায়ের জন্য আমার সম্মানহানি করছো। কিন্তু তোমার সাথে আমি এক মুহূর্ত আর সংসার করব না। হয় তোমার মা থাকবে, না হয় আমি। যে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এমন কথা যদি বলো তাহলে আমার মাই আগে। তোমাকে আমি ছাড়তে চাই না, কিন্তু তুমি যখন মানিয়ে নিতেই পারছো না, তাহলে তোমার যা মন চায় তাই করো। খুব ভালো করেছিস। এমন মা ভক্ত লোকের সংসার তোকে করতে হবে না। আমার মেয়ে পচে যায়নি, ওদের এমন অত্যাচারে ওখানে পড়ে থাকতে হবে না। কত বড় সাহস, আমাকে কাজের হুকুম করে। দিলাম মুখে ঝামা ঘষে, এখন নিজেই রান্না করে খা, দেখ কেমন লাগে। তুই ওদেরকে নিয়ে ভাবিস না তো। আমি তোকে আবার অনেক ভালো ঘরে বিয়ে দেব, ওদের থেকে অনেক বড় বাড়িতে বিয়ে দিয়ে ওদেরকে দেখিয়ে দেব আমরাও পারি। লতা রে, আমার অত ভালো মেয়ের কদর ওরা বোঝেনি। অত ভালো আর বুদ্ধিমতী মেয়েকে যারা চিনতে পারলো না, তারা কি কখনো ভালো থাকবে ভেবেছিস? থাকবে না, থাকবে না, একটু ভালোও থাকতে পারবে না।
এরপর রহিমা বেগম 10 গ্রাম দেখে শুনে তার মেয়ে সেলিনার জন্য পাত্র খুঁজে দ্বিতীয় বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। মা সেলিনা, তোর একই অবস্থা, তোর চেহারার দিকে তাকানো যায় না কেন? ওরা তোকে খেতে দেয় না নাকি? না মা, এসব কোনো সমস্যা নেই। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই এমন লাগছে হয়তো। তুমি আরাম করো, আমি দেখছি শাশুড়ি রান্না কতদূর করলো। তুই বস, তোকে যেতে হবে কেন? আমি কি তোকে এখানে কাজের জন্য পাঠিয়েছি? আমি এসেছি, আমার সাথে গল্প কর। কতদিন পর তোকে কাছে পেলাম। ভয় পাবি না, কাউকে দেখেই ভয় পাবি না। আমি থাকতে তোর কিসের ভয়? রহিমা বেগম তার মেয়েকে কুটচাল দিয়ে বাড়ি চলে যায়। তারপর থেকে সেলিনা তার সংসারে অশান্তি করতে থাকে। ছোট ছোট কথা বড় বানিয়ে ঝগড়া করে। অবশেষে সেলিনার দ্বিতীয় বিয়েটাও ভেঙে যায়। কি গো বুবু, এই সংসারটাও সেলিনা টেকাতে পারলো না? তোমার মেয়ে বলে খুব বুদ্ধিমতী, এত বুদ্ধিমতী হয়েও সংসারটা টেকাতে পারলো না। একে একে দুটা সংসার ভেঙে গেল। আমাদের সংসারের বিষয়ে এত নাক গলাতে কে বলেছে তোমাকে? আমাদের সমস্যা আমরা বুঝে নেব, তোমাদের আসতে হবে না। মারে, তুই চিন্তা করিস না তো। কিসের চিন্তা করিস অত? আমি তোকে আবার বিয়ে দেব। এবার বিয়ে দিয়ে ঘর জামাই রাখবো, দেখি তোকে কে কথা শোনায়। মা, তোমার ছেলের বউ বাড়ির কি কাজ করে শুনি? আমাদের জন্য এখনো চা বানিয়ে নিয়ে আসতে পারলো না। সেই সকাল হয়েছে কখন। এক কাপ চায়ের জন্য কতক্ষণ বসে থাকবো আমি? ছেলেটাকে কত করে বললাম এমন মেয়েকে বিয়ে করিস না, শুনলো না আমার কথা। বাড়িতে কি এমন হাতে ঘোড়ার কাজ আছে তুই বল? তাই করতে করতে সন্ধ্যা লাগিয়ে ফেলে। এখন বল, তোর কি খবর? এত মানা করার পরও জামাই তোকে নিয়ে চলে গেল। কত করে বললাম আমার বাড়িঘর সব আছে, ঘর জামাই থাকো। না, থাকলো না। তার বাড়িঘর নাকি বানে ভেসিয়ে নিয়ে যাবে। আমার খবর ভালো। তোমার জামাইকে বলেছি গ্রামে জমি জমা যা আছে সব বিক্রি করে শহরে একটি ফ্ল্যাট কেনার জন্য। যদি আমার কথা না শুনছে তাহলে একটা দফারফা আমি করেই ছাড়বো। অনেকদিন সহ্য করেছি, আর পারবো না। যাই করিস তাই করিস, ফ্ল্যাটটা নিজের নামে করে নিবি আর তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি। তাহলে দেখবি তোর আর কোনো ঝামেলা থাকলো না। নে চল দেখি নবাবের বেটি কি করে, দেখে আসি। আচ্ছা, তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তা ঠিকঠাক ভাবে করেছো তো? আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না। তোমার কথা শুনলে ফকির হতে বেশি দিন সময় লাগবে না। তুমি বলো তো, তোমার মাথায় এমন চিন্তা কি করে আসলো? নিশ্চয়ই তোমার মা বুদ্ধি দিয়েছে, তাই না? আমার মা কি খারাপ কোনো কথা বলেছে নাকি? আমার ভালো চেয়েছে বলেই তো এমনটা চাইছে। মেয়ের সুখ কোন মায় চায় না শুনি? তোমার মা তোমার ভালো চাইছে না। তুমি তোমার মায়ের সাথে আজকের পর থেকে কোনো যোগাযোগ করবে না, তাহলে দেখবে সংসারে শান্তি আসবে। তুমি আমার মাকে খারাপ বলছো? তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার মাকে খারাপ বলো? আমি করলাম না তোমার সংসার। থাকো তুমি তোমার মা জমি জমা নিয়ে। আমি চললাম আমার বাপের বাড়ি। মা, অনেক তো হলো। আপনার এই মেয়েটাকে আর কতবার বিয়ে দেবেন শুনি? গ্রামের মধ্যে ছি ছি পড়ে গেছে। আমাদের বাড়ির মান সম্মান আর কিছু রইল না। এখন তাকে বুঝান, 3টে স্বামী ছেড়ে এসে বাপের বাড়ি উঠেছে। এসব মোটেও ভালো দেখায় না মা। আমার মেয়ে কি তোমার কাছে বেশি হয়েছে নাকি? ও কি তোমার বাপের বাড়ি থাকছে? ও ওর বাপের বাড়ি থাকছে। তোমার সমস্যা কি তাতে? এসব কিছু আপনার জন্যই হয়েছে। আপনি যদি আপনার মেয়েকে কুবুদ্ধি না দিতেন তাহলে আজ সে প্রথম স্বামীর সংসারই করতে পারত। নিজের মেয়ের জীবনটা আপনি নিজেই নষ্ট করলেন। শুনেছ কথা? হাতি কাদায় পড়লে নাকি চামচিকাও লাথি মারে। আমি কাদায় পড়েছি দেখে তুমি আমাকে কথা শুনিয়ে যাবে তা হবে না। আজ আসুক বাবু বাড়িতে। তাই তো, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 1 আনাও হবে না। এটা আপনার কেমন বিচার মা? যত দ্রুত সম্ভব আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ ধরিয়ে দেন, না হলে সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে। কাজের মধ্যে থাকলে মনটা তাও ভালো লাগবে। মানুষের ছি ছি শুনতে শুনতে মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে তার। মা,
তোমাকে আমি কতবার বলেছি আমার জামা কাপড় নষ্ট হয়েছে, জামা কাপড় কিনতে হবে তো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এখন আমি অপর হয়ে গিয়েছি, তাই না? আমার দিকে আর তোমার কোনো খেয়াল নেই। আমি তোর অত আবদার পূরণ করতে পারবো না। একে একে তিনটে বিয়ে দিলাম, একটা সংসারও করতে পারলি না, আবার তুই আমার ঘাড়ে এসেই পড়েছিস। অত শত আবদার পূরণ করার মতো সামর্থ্য আমার নেই। বুঝতে পেরেছি তো, এখন আমি তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই না? শুধুমাত্র তোমার কারণে আমি একটা সংসারও করতে পারিনি। তুমি যদি আমাকে কুপরামর্শ না দিতে তাহলে আমার এমন দশা হতো না। তুমি সব নষ্টের গোড়া। তুই আমার চোখের সামনে থেকে দূর হতো, আমার চোখের সামনে আর কখনো আসবি না। যা, বের হয় এখান থেকে, দূর হ আমার সামনে থেকে। এখন বুঝলে তো, সব মা সব সময় সঠিক থাকে না, মায়েরাও ভুল করে। তোমার মা জেনে হোক না জেনে হোক তোমার ক্ষতিটা কিন্তু ঠিকই করেছে। এখন আমার কি করা উচিত? আমি যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, আমার জীবনটা যে শেষ হয়ে গেল। যা হবার তা হয়েছে, এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অন্যের কথায় আর কখনো গা ভাসিয়ে দিও না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। মেয়ে মানুষ হয়েছিস, সবসময় ঠ্যাং উঁচিয়ে উঁচিয়ে খেলতে হয় না মা। এখন বড় হয়েছিস, মায়ের সাথে কাজ করতে হয়, অত খেললে হয় নাকি মা? মা, কি কাজ করব আমি? কাল দুপুরে খেয়েছি ভাত, এখন পর্যন্ত পেটে আমার কিছুই পড়েনি। আমার কাজ করার কোনো শক্তি নেই মা। তুমি যাও, তোমার কাজ তুমি করো, আমি পারবো না। ঘরে যে তোকে দেওয়ার মতো কিছুই নেই রে মা। তোর বাবা বলে গেল আজকে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবে, তুই একটু ধৈর্য ধর। বাবা তো প্রতিদিন যাওয়ার সময় বলে যায়, কিন্তু ফেরার পর দেখি তার হাতে কিছুই থাকে না। আমি যে আর খিদে সইতে পারছি না মা। দেখি রে মা, মহাজন আজকে বলেছে টাকা বলে তোর বাবাকে দেবে, তুই আরেকটু ধৈর্য ধর মা, তোর বাবা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয় করবে। মা, আমাদের এই কষ্টের শেষ কবে? সবাই দেখি কত ভালো ভালো পোশাক আর খাবার খায়, আর দেখো আমরা ছেঁড়া জামা কাপড় পরে থাকি, ভালো খাবার তো চোখেই দেখি না। মেতর মা, এক গ্লাস পানি দাও, রোদের তাপে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? নাকি ঘরে এক গ্লাস পানিও হবে না? আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলছিলাম তোমার তো আজকে বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসার কথা ছিল, কিন্তু তুমি তো দেখছি খালি হাতেই বাড়ি ফিরেছ। মেয়েটা কাল দুপুর থেকে ভাত খায় না, ঘরে এক মুঠ চালও নেই। মহাজন বলছিল আজকে টাকাটা দেবে, কিন্তু কেন যে দিল না বুঝতে পারছি না। তবুও হাটে গিয়েছিলাম, ভেবেছিলাম অন্তত চালটা যদি আনতে পারি, কিন্তু আমাদের মতো গরিবকে কেউ বাকি দিতে চায় না। বাবা, আজকে তাহলে আমি ভাত খেতে পারবো না? আমার বন্ধুরা তো রোজ ভাত খায়, আমি আর এভাবে কতদিন থাকবো বাবা? হবে না মানে? নিশ্চয়ই হবে মা, বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই, বিশ্বাস রাখো মা। মিতুর মা, আমি একটু আসছি। তুমি তো এক্ষুনি এলে, আবার এই সময় কোথায় যাবে? মা মিতু, তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। ওগো, এসো, খেয়ে নাও। তোমার ছেলেকে বলো খেতে আসতে, খাবার ঠান্ডা হয়ে গেলে আবার খেতে পারবে না তো। দাও, খেতে দাও। বলছি, কি রান্না করছো? আজ আবার দোকানে মাল তুলতে হবে, অনেক বস্তা চালের গাড়ি আসবে। সোমা, তোমার কাছে একটা দরকারে এসেছিলাম, অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি বোন, দয়া করে একটু সাহায্য করো। তোমাকে আমি কি সাহায্য করব শুনি? তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন এদিকে দৌড়াও, বলে ফেলো দেখি কি দরকার তোমার। আমার ছোট মেয়েটা কাল দুপুর থেকে ভাত না খেয়ে আছে, বলছিলাম কয়টা চাল যদি আমাকে দিতে, আমি মেয়েটাকে রান্না করে খাওয়াতাম। চিন্তা করো না, তোমার ভাসুর মহাজনের থেকে টাকা পেলে তোমাকে চাল দিয়ে যাব। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না, খিদের তাড়না আমরা বড় মানুষই সইতে পারি না, আর ও তো ছোট মানুষ। তোমার কি ধারণা আমি তোমার জন্য চাল এনে রেখে দিয়েছি?
মহারানী কখন আসবে চাল নিতে সেই অপেক্ষায় আছি, তাই না? তোমাকে আমি চাল টাল দিতে পারবো না, অন্য বাড়িতে গিয়ে মরো যাও। সোমা, বোন, তাহলে কয়টা ভাতই দাও, মেয়েটাকে একটু খেতে দেই। খিদের জন্য মেয়েটা অনেক কান্না করছে। দাও না বোন, কয়টা ভাত। ভাত নেই, আমরা এইমাত্র খেয়ে ফেলেছি। মেয়ের মুখে ভাত তুলে দিতে না পারলে মেয়ে জন্ম দিয়েছো কেন শুনি? যত সব আপদ এসে জুটেছে আমাদের ঘাড়ে, যখন তখন এসে বলে এটা দাও সেটা দাও। বলি তোমাদের জন্য কি আমি কিনে কিনে রেখে দেব নাকি? এ বাড়িতে কেউ আছো নাকি গো মা? আমি অনেক দূর থেকে এসেছি গো, পথে কোনো পানির উৎস পেলাম না তো। বলছি মা, আমাকে একটু পানি খাওয়াবি? জানি না সামনে কোনো পানি পাবো কি না, তাই যদি একটু পানি খাওয়াতিস, গলাটা ভিজিয়ে নিতাম আর কি। তোমার মতো এমন নোংরা বুড়িকে আমি পানি খাওয়াবো তুমি ভাবলে কি করে? আর তোমাকে পানি খাওয়ানো ছাড়া আমার আর কোনো কাজ নেই? তোমাকে এখানে ঢুকতে দিয়েছে কে? এভাবে কেন কথা বলছিস বাপু? একটু পানিই তো চেয়েছি, তোমার কলিজা তো চাইনি। এত অহংকার করে কথা বলার কি আছে মা? আমি অহংকার করব না তো তুমি অহংকার করবে? আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব আছে, তোমার কি আছে? এসেছো তো আমার কাছে পানি ভিক্ষা চাইতে। আমার কাছে যা আছে তা 1000 গুণ তপস্যা করলেও তুই পাবি না। তোর ভেতরে অনেক লোভ, দেখবি এই লোভ তোকে একদিন ধ্বংস করে ফেলবে। একটা কথা মাথায় রাখিস, অহংকার পতনের মূল। তোমার মতো বুড়ির অভিশাপে আমার কিছুই হবে না। তুমি যদি আর একটা কথা বলেছ তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় দিয়ে আসবো। এসব ফকিন্নি টকিন্নি যে কোথায় থেকে আমার বাড়িতে এসেই উষ্টা খায় কে জানে। দরজায় দারোয়ান রাখবো এখন থেকে, যাতে এরা ঢুকতে না। আহা, কি দিনকাল এলো বাপু! এক ফোঁটা পানি চাইলেও কেউ দিতে চায় না। পানি তো চেয়েছিলাম, অন্য কোনো কিছু তো চাইনি বাপু। মারে, বাড়িতে কেউ কি আছিস? কি হয়েছে বুড়িমা, এভাবে ডাকছো কেন? কি চাও তুমি আমার কাছে? আমি গরিব মানুষ, তোমার ডাকার মান কি আমি রাখতে পারবো? তাই ভাবছিলাম বুড়িমা। অত ভাবিস না মা, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। একটু জল খাওয়াবি মা? আমি শুধু জল খেয়েই চলে যাব। বুড়িমা, তুমি এই দাওয়াতে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। যে রোদ পড়েছে, জল খাওয়া ছাড়া উপায় তো নেই। শান্তি পেলাম রে মা। সৃষ্টিকর্তা তোর ভালো করুক, তুই আমার আত্মাটা ঠান্ডা করে দিলি মা। এখন আমিও তোকে কিছু দিয়ে যেতে চাই। তুমি শান্তি পেয়েছো, এটাতেই আমার খুশি বুড়িমা। আমাকে তোমার কিছুই দিতে হবে না, তুমি শুধু আমাদের জন্য একটু দোয়া করো বুড়িমা, আমরা যেন ভালো থাকতে পারি। সৃষ্টিকর্তার কাছে এই দোয়াটাই করো শুধু। আমার কাছে তো তেমন কিছু নাই রে মা। এই নে, এই মাটির হাঁড়িটা তোর কাছে রাখে, হয়তো কোনো এক সময় এই হাঁড়ি তোর কাজে লেগে যেতে পারে মা। রেখে দে মা, রেখে দে। এখন আমি আসি রে মা, তোরা ভালো থাকিস। মা মিতু, হাঁড়িটা ঘরে নিয়ে রেখে দিত মা। বুড়িমা এত শখ করে দিয়েছেন, অবহেলা কি করে করি? নিয়ে যা মা। মা, কোথায় তুমি? দেখো কি আজব কাণ্ড ঘটেছে। আমি তো এমন চমৎকার কাজ এর আগে কখনো দেখিনি মা। কি বলছিস এসব? কিসের চমৎকার? হাঁড়ি ভর্তি ভাত এলো কোথা থেকে? আমি তো এই হাঁড়িতে ভাত রান্না করিনি, আর এত ভাত রান্নার জন্য চালও তো ঘরে নেই। আর বুড়িমাকেও দেখছি নাই, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? সেটা বলার জন্যই তো তোমাকে ডেকেছি। আমার হাত থেকে কয়টা ভাত পড়েছিল হাঁড়ির ভেতর, তাতেই দেখো এক হাঁড়ি ভাত হয়েছে। এ তো আশ্চর্য ব্যাপার, এমন দৃশ্য তো আমি এ জীবনে কখনোই দেখিনি। সৃষ্টিকর্তা মনে হয় বুড়িমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন রে মা। এরপর তারা হাঁড়িতে এক মুঠ চাল ফেলে দেয়, সাথে সাথে হাঁড়ি ভর্তি চাল হয়ে যায়। আস্তে আস্তে তাদের ঘরে চালের পাহাড় তৈরি হয়ে যায়। সেসব চাল মিতুর বাবা বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। মিতুর মা বাবার কষ্টের দিন অবশেষে শেষ হয়ে যায়, তাদের সুখের শেষ রইল না। আমি বিশ্বাসই করতে পারছি না।
যারা কয়েকদিন আগেও না খেতে পেয়ে আমাদের কাছে চালের জন্য এসেছিল, তারাই কিনা এখন চালের দোকান দিয়ে বসেছে। বলছি, তোমার চোখ কান একটু খোলা রেখো। আর এসব হলো কি করে শুনি? ওদের অবস্থার পরিবর্তন হয়েছে দেখে আমার যে গা জ্বলে যাচ্ছে। আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না, এত তাড়াতাড়ি কি করে হলো। ওরা তো সচ্ছলভাবেই চলছে, তার উপর আবার অনেক মানুষকে দান করে বেড়ায়। কি করে হলো এসব কে জানে। এখন যে আমরা ওদের থেকে গরিব হয়ে গেলাম গো, আমাদের একটা না একটা উপায় বের করতেই হবে। আমি চাই ওরা আবার গরিব হয়ে যাক। ওদের গরিব হওয়া এখন আর সম্ভব না। তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে সেটা বলো, আমি না হয় একবার চেষ্টা করে দেখব। ঠিক আছে, আমাদের যা করার তা আজ রাতের মধ্যেই করতে হবে। আমাদের চোখের সামনে ওরা ভালো ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে, এটা আমি মানতে পারবো না গো। রাত যখন গভীর হলো, মিতুর চাচা গুটি গুটি পায়ে মিতুদের দোকানের দিকে যেতে লাগলো। দোকানের চারপাশে কেরোসিন তেল ঢেলে দিয়ে পুরো দোকানে আগুন লাগিয়ে দিল। সাথে সাথে পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু একটু পর যখন দোকান পুনরায় আগের মতো হয়ে গেল, সুখন মিয়া ভয় পেয়ে গেল আর সেখান থেকে সে দৌড়ে পালালো। কি হলো, তুমি এমন হাঁপিয়ে গেছো কেন? যা বলেছিলাম তা করেছো? আমি না কথা শুনতে চাই না। তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই করেছি, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই ভুলতে পারছি না। সুখন মিয়া তার বউকে যা যা ঘটেছিল সব খুলে বলল। কি বলছো কি এসব? ঠিক আছে, আজ রাতে আমি তোমার সাথে যাব। তুমি এখন বিশ্রাম করো, সকালে দোকান খুলতে হবে তো। সুখন ভাই, তোমার দোকানে মনে হয় রাতে আগুন লেগেছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে গো। দোকানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কি বলছো এসব? আমাদের দোকানে আগুন লাগবে কি করে? আমি তো সবকিছু ভালো করে চেক করে রেখে এসেছি। তা আমি জানি না, তুমি এসে দেখে যাও। তোমার যা ছিল সবকিছু একদম পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন যাই, আমার খবর দেওয়ার দরকার ছিল তাই দিয়ে গেলাম। তোমার কি মনে হয় আগুন এমনি এমনি লেগেছে? তোমার ভাই হিংসে করে আমাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। আজ রাতে তোমার ভাইয়ের দোকান পুড়ে ছারখার করে দেব, দেখো। সুখন মিয়া আর তার বউ পরদিন রাতে সুজন মিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয়, কিন্তু দোকান আবার আগে যেমন ছিল তার থেকে অনেক বড় হয়ে যায়। তা দেখে দুজন ভয় পেয়ে দৌড়ে পালায়। বলছি মিতুর মা, সৃষ্টিকর্তা তো আমাদের কোনো কিছুর অভাব রাখেনি, তাই বলছি এই মাটির হাড়ি যদি আমাদের কাছে থাকে তাহলে হয়তো আমাদের লোভ বেড়ে যেতে পারে। মাটির হাড়িটিকে বলি অন্য কোথাও চলে যাওয়ার জন্য। তুমি ঠিক বলেছ, সৃষ্টিকর্তার কাছে আমরা যা চেয়েছিলাম তার 1000 গুণ পেয়েছি। এই মাটির হাড়িটা আমাদের অনেক উপকারে এসেছে। অতিরিক্ত লোভ হওয়ার আগে তাকে চলে যেতে বলি, কি বলো? এবার শুনেছো তো কেন আমরা তার দোকানে আগুন দিতে পারছিলাম না? এখন যে করেই হোক আমার তার ওই মাটির হাড়িটা চাই তো চাই। তুমি যেভাবেই হোক আমাকে ওই মাটির হাড়িটা এনে দেবে। নিশ্চয়ই মাটির হাড়ি জাদু জানে, তা না হলে এরা এত তাড়াতাড়ি ধনী হলো কিভাবে? এখন চলো, রাত হলে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা চুপি চুপি এসে মাটির হাড়িটা চুরি করে নিয়ে যাব। দেখবে তারপর থেকে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এখন চলো, রাতের চুরির জন্য প্রস্তুতি নিতে হবে, কেউ দেখে ফেললে বিপদ। মেয়েটা যে আমাদের ডাল ভাত খেতে পাচ্ছে, ভালো করে পড়তে পারছে, এটাই বা কম কি বলো? যেখানে সারাদিন না খেয়ে থাকতে হতো, আর আজ কত সুখ দেখো। মা জানো, সুখন কাকার দোকানে কিভাবে যেন আগুন লেগেছে। দোকানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই, সব পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। মা, খুবই দুঃখজনক ব্যাপার রে। আমি বরং তোর চাচার বাড়ি থেকে ঘুরে আসি। তাদের মনের অবস্থা হয়তো ভালো না, কত টাকা লস হয়ে গেল। বেচারা এখন সংসারটা কিভাবে চালাবে? মিতুর বাবা, তুমি বরং সুখনের দোকানটা মেরামত করার ব্যবস্থা করে দিও তো। এদিকে রাতের বেলা সুখন আর তার বউ মাটির হাড়িটা চুরি করে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা হাড়িতে যেটাই রাখতো সেটাই কয়লা হয়ে যেত। এটা আবার কি হচ্ছে? আমরা যাই রাখছি তাই কয়লা আর ছাই হয়ে যাচ্ছে। ছাই দিয়ে তো আমাদের ঘর ভর্তি হয়ে গেল গো। হ্যাঁ গো, তাই তো দেখছি। আমার মনে হয় এই হাড়ি চুরি করে এনেছি জন্য এমন করছে।
এর জাদু কাজ করছে না। চলো, যাদের হারি তাদেরকে দিয়ে আসি। তোকে আমি আগেই বলেছিলাম অহংকার করবি না, অহংকার পতনের মূল। কিন্তু তুই আমার কথা শুনিসনি। নিজের ভালো চাস তো, যার পাতিল তাকে ফেরত দিয়ে আয়, নইলে এই ছাই থেকে আগুনের ফুলকি হয়ে পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যাবে। তোরা একজনও বের হতে পারবি না। এই তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছো শুনি? শিগগিরই চলো, তোমার ভাই ভাবির কাছে চলো, তাদের জাদুর পাতিলটা এক্ষুনি ফেরত দিয়ে আসি, নইলে যে আমরা এই বাড়ির মধ্যে পুড়ে মরে থাকবো গো। এরপর তারা দুজন বুড়ির ভয়ে সুজন মিয়া আর রহিমার কাছে পাতিল ফেরত দিতে যায়। বুবু, আমাদের মাফ করে দাও বুবু, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তোমাদের মাটির হাড়ি আমরা চুরি করে নিয়ে গেছি, তোমাদের দোকানেও আগুন লাগিয়েছিলাম, কিন্তু ক্ষতি হয়েছে সব আমাদের। আমরা যে এখন নিঃস্ব হয়ে গেছি বুবু, আমাদের মাফ করে দাও। পাতিলটা যে তোরা নিয়েছিলি সেটা আমি জানি, আর এটাও জানি তোদের উদ্দেশ্য সৎ ছিল না রে বোন। যাই হোক, তোরা যখন ভুল বুঝতে পেরেছিস তাই তোদের ক্ষমা করে দিলাম। ভুল করেও আর এমন লোভ করতে যাস না বোন। আজ থেকে আমরা একসাথেই থাকবো। যতদিন না তোদের সংসারে কোনো সমস্যার সমাধান না হয় ততদিন আমরা একসাথেই খাওয়া দাওয়া করব, কেমন?